বন্ধুরা, আজ আমরা হাইসেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপল নিয়ে কথা বলবো। আমরা কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট লেকচারে বলেছিলাম যে ঊনবিংশ শতাব্দীর শেষ 3 দশক ধরে এবং বিংশ শতাব্দীর প্রথম 2 দশক ধরে মানুষ কতগুলো ঘটনা দেখেছিল যে ঘটনাগুলোকে সকল ক্লাসিক্যাল ফিজিক্সে ব্যাখ্যা করা সম্ভব ছিল না। সেই ঘটনাগুলোর মধ্যে ছিল ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন, ফটো ইলেকট্রিক এফেক্ট, টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ হিট ক্যাপাসিটি অফ সলিড, অ্যাটমিক লাইন স্পেকট্রা, কম্পটন এফেক্ট ইত্যাদি। এই ফেনোমেননগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। আমরা এটাও বোঝার চেষ্টা করেছিলাম যে এইসব ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে গেলে কেন ক্লাসিক্যাল ফিজিক্স ফেল করছে। তার উত্তর খুঁজতে গিয়ে আমরা দেখেছিলাম যে ক্লাসিক্যাল ফিজিক্সে ইট ইজ টেকেন অ্যাজ গ্রান্টেড যে এনার্জি সবসময় কন্টিনিউয়াসলি এক্সচেঞ্জ হয় এবং এনার্জি ইন্ট্রিনজিক্যালি একটা কন্টিনিউয়াস কোয়ান্টিটি। কিন্তু যে ঘটনাগুলো বললাম সেই ঘটনাগুলো থেকে এটা দেখা গেল সেটা হচ্ছে এই যে, এবং এক্সপেরিমেন্টালি সেটা ভেরিফাইডও ছিল যে এনার্জি এক্সচেঞ্জ অ্যাকচুয়ালি ডিসক্রিট ওয়েতে ঘটছে এবং এনার্জিকে ডিসক্রিট বা কোয়ান্টাইজ এটাকে ধরে নিয়ে ওই ঘটনাগুলোকে ব্যাখ্যা করে ফেলা সম্ভব হয়েছিল। এবারে জাস্ট বোঝার চেষ্টা করতে হবে যে কেন এনার্জিটা ডিসক্রিট বা কোয়ান্টাইজড, পার্টিকুলারলি সাব অ্যাটম ও মাইক্রোস্কোপিক লেভেলে গিয়ে ক্লাসিক্যাল মেকানিক্স যেখানে মূলত ফেল করে সেখানে এনার্জির যেই ডিসক্রিটনেসটা বা কোয়ান্টাইজেশনটা এটা কেন হচ্ছে তার উত্তর খুঁজতে গিয়ে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটাই অ্যাকচুয়ালি মূল রোলটা প্লে করবে। ক্লাসিক্যাল ফিজিক্স এটা ধরে দেওয়া হয় যে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি প্রেসিশন মাপা যায়, কিন্তু সাবঅ্যাটমিক বা মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডে গিয়ে দেখা যাবে যে পজিশন এবং মোমেন্টামকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি প্রেসিশন মাপা যায় না, যেটাই মূলত হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আমরা এই আনসার্টেনটি প্রিন্সিপাল কিভাবে এলো এবং তার কনসিকুয়েন্সেস ইত্যাদি নিয়ে কথা বলবো। তার আগে আমরা জাস্ট দু একটা কথা বলে নিতে চাইছি, সেটা হচ্ছে এই যে এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা যেটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের মূল প্রিন্সিপাল, এর উপরই কোয়ান্টাম মেকানিক্সের যে পিকুলিয়ার বা স্ট্রেঞ্জ বিহেভিয়ার গুলো সব লুকিয়ে আছে। এবং এই জিনিসটা সম্বন্ধে কথা বলতে গেলে অনেক কথা যেহেতু বলতে হয় সেটা একটা লেকচারের মধ্যে বলা সম্ভব না। সেই জন্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল এই লেকচারগুলোকে আমরা 3টে পার্টে ভাগ করেছি। পার্ট এতে আমরা বেসিক্যালি কনসেপ্টস অফ দ্য হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে কথা বলবো, অর্থাৎ কেন পজিশন মোমেন্টামটাকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রেসিশন মাপা যাচ্ছে না, বা সেইখান থেকে যে ডেল্টা এক্স ডেল্টা পি এস গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 এগুলো কিভাবে আসছে, এবং এর সঙ্গে আরো যে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল এইসব নিয়ে জাস্ট মূলত কথাবার্তাগুলো হবে, অর্থাৎ প্রিন্সিপাল বা কনসেপ্টসটা এখানে আমরা ইন্ট্রোডিউস করব। পার্ট বি এবং পার্ট সিতে আমরা মূলত হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের কনসিকুয়েন্সেস এবং তার যে পরবর্তীকালে টেকনোলজিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল যে অ্যাপ্লিকেশনস গুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো। তাহলে আমরা শুরু করি যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, তার কনসেপ্ট বা প্রিন্সিপালটা সম্বন্ধে আমরা কি বলতে পারি। আচ্ছা, তাহলে আমরা যখন ক্লাসিক্যাল পার্টিকেল নিয়ে কথাবার্তা বলি তাহলে ক্লাসিক্যাল পার্টিকেল সেটা গাইডেড হয় ক্লাসিক্যাল লজ অফ ফিজিক্স দিয়ে, যেটা বেসিক্যালি নিউটনস ইকুয়েশন অফ মোশন দিয়ে, যেটা বলছে যে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল সেটাকে ডিএক্স বাই ডিটি এইভাবে লিখবো, যেখানে এক্সটা হচ্ছে পজিশন হুইচ ইজ এ ফাংশন অফ টাইম, এবং সেই ভেলোসিটিটাকে মোমেন্টামকে মাস দিয়ে ভাগ করলে যেটা হয় তার সঙ্গে সমান হয়, অর্থাৎ পি ইকুয়াল টু এম ইন্টু ভি বা ভি ইকুয়াল টু পি বাই এম। আবার ফোর্স একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন নিউটনিয়ান মেকানিক্স। ফোর্সটা হচ্ছে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম এবং সেটাকে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল হিসেবে লিখতে পারা যায়। তাহলে এই যে দুটো লিনিয়ার ইকুয়েশনস আছে, লিনিয়ার ফার্স্ট অর্ডার ইকুয়েশনস আছে, এই দুটো ইকুয়েশনকে কম্বাইন করে আমি একটা সেকেন্ড অর্ডার ইকুয়েশনে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে পারি। অর্থাৎ এই যে এখানে লেখা হয়েছে ফোর্স, যেটা ফোর্সটা আমরা জানি মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাহলে মাস ইন্টু অ্যাক্সিলারেশন এম ডি টু এক্স বাই ডিটি স্কোয়ার, সেটাকে মাইনাস ডিভি ডিএক্স এইরকম ভাবে লিখতে পারছি। তাহলে এটা একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এবং এই ইকুয়েশনটাকে সলভ করতে পারলেই বেসিক্যালি পার্টিকেল সম্বন্ধে যা যা দরকার আমি সব পেয়ে যেতে পারবো। এই প্রবলেমটাকে সলভ করে আমি আলটিমেটলি পজিশন এবং মোমেন্টামটাকে পেয়ে যাবো। আমরা আলটিমেটলি দেখবো পজিশন এবং মোমেন্টাম দিয়ে একটা ক্লাসিক্যাল পার্টিকেলে সবকিছু এক্সপ্রেস করতে পারা যায়। একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে যখন আমরা এই ইকুয়েশনটাকে সলভ করব বা এই দুটো ইকুয়েশনকে সলভ করব, তখন যে পজিশনে আমি যে টাইমে বা যে ইনস্ট্যান্টে আমি পজিশনটাকে মাপছি সেই ইনস্ট্যান্টে আমাকে কিন্তু মোমেন্টামটাকে মাপতে হচ্ছে। তার মানে
এই নিউটনস ইকুয়েশন অফ মোশনের সাকসেসটা কিন্তু বেসিক্যালি দাঁড়িয়ে আছে এরকম একটা অ্যাজাম্পশনের উপরে যে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যায়, এবং সেই জন্য এই দুটো ইকুয়েশনকে আমি অ্যাপ্লাই করতে পারছি। কিন্তু যখন একটা সাবঅ্যাটমিক বা মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে আমি চলে আসছি, তখন দেখতে পাওয়া যাচ্ছে যে পজিশন এবং মোমেন্টামটাকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যাচ্ছে না। এটাই হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আর ইন্টারনেট সার্চ করলে এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে খুব সুন্দর সুন্দর বেশ কিছু কার্টুন দেখতে পাওয়া যায়। যেমন এখানে একটা সুন্দর কার্টুন, হাইসেনবার্গ বলছেন আই কান্ট ফাইন্ড মাই কার কিজ, আমি আমার গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছি না। তখন আরেকজন বলছেন, তার গিন্নি সম্ভবত, ইউ প্রবাবলি নো হাউ মাচ অ্যাবাউট দ্যার মোমেন্টাম, অর্থাৎ তুমি মোমেন্টামটা খুব বেশি জেনে গেছো বলে পজিশনটাকে এক্স্যাক্টলি জানতে পারছো না। ঠিক একই রকম ভাবে জাস্ট এখানে বলা হচ্ছে ডু ইউ নো হাউ ফাস্ট ইউ আর গোয়িং, অর্থাৎ কোন একজন পুলিশম্যান হাইসেনবার্গ সে খুব স্পিডে গাড়ি চালাচ্ছে বলে সে হয়তো গাড়ির স্পিড লিমিট ক্রস করেছে, তাকে চার্জ করা হচ্ছে, আর ডু ইউ নো হাউ ফাস্ট ইউ আর গোয়িং, তুমি কত স্পিডে যাচ্ছ। তখন হাইসেনবার্গ মজা করে বলছেন নো বাট আই নো হোয়ার আই এম। হ্যাঁ, অর্থাৎ ভেলোসিটি বা মোমেন্টামটা আনসার্টেন হয়ে পড়েছে, কারণ পজিশনটা সে এক্স্যাক্টলি জানে বলে। তো এই রকমের প্রচুর বেশ ইন্টারেস্টিং কার্টুন দেখতে পাওয়া যায়, এবং আমরা যখন কনসিকোয়েন্স বা অ্যাপ্লিকেশনগুলোতে আসবো তখন এরকম অনেক কার্টুন নিয়ে আমরা অলরেডি আলোচনা করবো। এগুলো অত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, কিন্তু জাস্ট প্রথমবার ক্লাসে পড়ানোর জন্য এটা ছাত্রদের সামনে দেখালে ওরা হয়তো কিছুটা মজা পেতে পারে। তাহলে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ইন দ্য মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড। Peculiar and strange behavior in the subatomic world lie on this principle. যেটা আমরা ফার্স্ট লেকচারে বারবার বলেছিলাম যে কোয়ান্টাম মেকানিক্সের মূল যে প্রিন্সিপালস, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্সের যে বিউটি বা রহস্য সবটাই লুকিয়ে আছে হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের উপরে। আর এবার একটা প্রশ্ন স্বভাবতই আসে যে হোয়াই দেয়ার ইজ আনসার্টেনটি ইন দ্য সাইমালটেনিয়াস ডিটারমিনেশন অফ পজিশন এবং মোমেন্টাম, অর্থাৎ পজিশন মোমেন্টামটাকে আমি কেন সাইমালটেনিয়াসলি তার আরবিট্রারি প্রিসিশন মাপতে পারছি না। ইজ ইট আওয়ার ইনএবিলিটি অর দ্য ল্যাক অফ প্রপার ইনস্ট্রুমেন্ট? আমরা অনেক কিছু এক্স্যাক্টলি মাপতে পারি না। যেমন অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি লেটসে একটা কুইন্টাল স্কেলে কোন একটা ওয়েইং মেশিন দিয়ে আমি একটা চুলের ওয়েট মাপবো মনে করি, আমি সাটেললি প্রচুর ভুল করব। ঠিক একই রকম ভাবে আমি যদি মনে করি চুলের উইথটাকে মাপবো কোন একটা মিটার স্কেল দিয়ে, তাহলে কিন্তু আমি কিছু ভুল করবো, কারণ আমার ইনস্ট্রুমেন্টটা অতটা অ্যাকিউরেট নয় ওই অ্যাকিউরেটলি চুলের ওয়েট বা তার উইথটাকে মাপার জন্য। এছাড়া দেখা যায় আমরা যখন টাইটেশন বা ইত্যাদি করি, অর্থাৎ সমস্ত আইডেন্টিক্যাল কন্ডিশন দেওয়ার পরেও তিনজন ছাত্র ডিফারেন্ট টাইটার ভ্যালু পেল। শুধু তাই না, কোনো একজন ছাত্র একদম আইডেন্টিক্যাল পরিবেশে একই বুলেট, একই পিপেট, একই রিয়েজেন্ট দিয়েও যখন সে টাইট্রেশন করছে, দেখা যায় 3বার টাইট্রেশন করে 3বারই হয়তো 10 উত্তর আসার কথা, 10 এলো না, হয়তো 9.9, 10, 10.1 ইত্যাদি এলো। অর্থাৎ আমাদের ইনএবিলিটি বা ল্যাক অফ প্রপার ইনস্ট্রুমেন্ট, তার জন্য কি পজিশন এবং মোমেন্টামটাকে আমি সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারছি না, নাকি এটা হচ্ছে একটা ইন্ট্রিনজিক প্রিন্সিপাল ইন দ্য মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ড অর ইন দ্য সাবঅ্যাটমিক ওয়ার্ল্ড। অর্থাৎ আমি যদি ভীষণ ভালো ইনস্ট্রুমেন্টও ইউজ করি যার প্রিসিশনাল পাওয়ার ভীষণ ভীষণ ভালো, আমি যদি এক্সট্রিমলি সিরিয়াসও হই এবং ভীষণ সিনসিয়ারলিও মেজারমেন্টটাকে করি, স্টিল দেয়ার ইজ অ্যান আনসার্টেনটি ইন দ্য সাইমালটেনিয়াস মেজারমেন্ট অফ পজিশন এন্ড মোমেন্টাম। আমার ফার্স্ট লেকচারে এটাও বলেছিলাম যে কেন পজিশন এবং মোমেন্টামটাকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যাচ্ছে না, তার উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির উপরে। অর্থাৎ পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার থাকা বা ওয়েভ বা লাইটের যে পার্টিকেল ক্যারেক্টার থাকা, তার উপরে কিন্তু সমস্ত রহস্যটা লুকিয়ে আছে। তাহলে আমরা এখান থেকে ব্যাপারটা বোঝার চেষ্টা করব যে পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার এবং ওয়েভ বা লাইটের পার্টিকেল ক্যারেক্টার কিভাবে আমাকে ইনসিস্ট করছে বা কিভাবে আমাকে আটকাচ্ছে টু ডিটারমাইন দ্য পজিশন এন্ড মোমেন্টাম অফ এ মাইক্রোস্কোপিক পার্টিকেল সাইমালটেনিয়াসলি। তাহলে আমরা শুরু করি জাস্ট পার্টিকেল অ্যাসপেক্ট অফ লাইট দিয়ে। আমরা অলরেডি বলেছিলাম, যেখানে ফটো ইলেকট্রিক বা কোয়ান্টাম এফেক্ট ইত্যাদি আলোচনার ইন্ট্রোডাকশনে বারবার বলেছি যে in some experiment light behaves as a wave as in case of diffraction, interference, polarization, but in some other experiments such as photoelectric effect, quantum effect, etc., light behaves as a particle. তাহলে এই অবজারভেশনস গুলো থেকে লাইটের নেচার সম্বন্ধে কি ধারণা আসে? লাইট হ্যাজ এ ডুয়েল ক্যারেক্টার। Sometimes it behaves as a wave, sometimes it behaves as a particle.
তাহলে আমরা যেটা বলতে পারি, যেটা পার্টিকুলারলি ফটো ইলেকট্রিক এবং কম্পটন এফেক্টের পরে, যে লাইট ইজ এ কালেকশন অফ পার্টিকেলস, যে পার্টিকেলগুলোকে বলা হচ্ছে ফোটনস, এবং এই ফোটনগুলোর সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হচ্ছে এইচ নিউ, এবং মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, যেখানে এইচ হচ্ছে প্লাঙ্কস কনস্ট্যান্ট। আচ্ছা, এবার ধরা যাক যে কোন একটা পার্টিকেলের পজিশনটাকে আমি অ্যাকুরেটলি মাপতে চাইছি। তো পার্টিকেলের পজিশনটাকে অ্যাকুরেটলি মাপতে চাইলে আমাকে একটা মাইক্রোস্কোপ ইউজ করতে হবে। আচ্ছা, এবারে আমরা জানি যে মাইক্রোস্কোপিক রেজলিউশন পাওয়ার, সেটা হচ্ছে যে লাইট ইউজ করা হচ্ছে তার ওয়েভলেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। অর্থাৎ যে লাইটটাকে ইউজ করা হবে তার ওয়েভলেন্থ যত 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 ছোট হবে, মাইক্রোস্কোপিক রেজলিউশন পাওয়ার তত বেটার হবে। অর্থাৎ আমি যদি ইন্টারেস্টেড হই পজিশনটাকে অ্যাকুরেটলি মাপতে, তাহলে আমাকে একটা মাইক্রোস্কোপ ইউজ করতে হবে হ্যাভিং হায়ার রেজলিউশন পাওয়ার, তার মানে আমাকে একটা লাইট ইউজ করতে হবে হ্যাভিং শর্টার ওয়েভলেন্থ। আচ্ছা ঠিক আছে, লেটস সে আমি একটা গামা রে বা এই ধরনের কোনো একটা লাইট ইউজ করলাম যার ওয়েভলেন্থ খুব শর্ট, দিয়ে আমি পজিশনটাকে অ্যাকুরেটলি মেপে ফেললাম। এবার কথা হচ্ছে এই পজিশনটাকে যখন অ্যাকুরেটলি মেপে ফেললাম তখন মোমেন্টামটাকে কি আমি অ্যাকুরেটলি মেপে ফেলতে পারছি? আর এবার কথা হচ্ছে যে সেটা সম্ভব না। কেন? কারণ ওই যে লাইটটাকে ইউজ করা হয়েছে তার ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি, সেটা হচ্ছে এইচ ওভার ল্যামডা। আর এবারে ওয়েভলেন্থ যত ছোট হবে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম তত বেশি হবে। এবারে কোন একটা পার্টিকেলকে দেখার জন্য আমাকে কি করতে হয়? আমাকে যেটা করতে হয় যে বেসিক্যালি ফোটন দিয়ে বা লাইট দিয়ে পার্টিকেলকে ইন্টারঅ্যাক্ট করতে হয় বা কোলাইড করাতে হয়। তার জন্য লাইট স্ক্যাটার্ড হবে এবং সেই স্ক্যাটার লাইটটা আমার চোখে এসে পড়বে বা কোনো একটা ইনস্ট্রুমেন্টে এসে পড়বে, আমি সেটাকে যা ডিটেক্ট করতে পারবো বা দেখতে পাবো। আর এবারে যে মুহূর্তে কোন একটা লাইট বা ফোটন দিয়ে পার্টিকেলকে ধাক্কা দেওয়া হলো, সেই ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামের সঙ্গে পার্টিকেলের ধাক্কাধাক্কি হচ্ছে এবং তার জন্য পার্টিকেলের মোমেন্টামটা কিন্তু পাল্টে যাচ্ছে। When the photon make a collision with the particle, say electron, the particle may be recoiled and hence there may be a change in momentum. That is, momentum of the particles becomes uncertain. এই কার্টুনে আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি যে লেটস একটা ইলেকট্রন সে এই দিকে যাচ্ছিল হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম, এদিক থেকে ফোটন ফেলা হচ্ছে, যখন ফোটন ফেলা হয়নি অর্থাৎ কলিশনটা হয়নি তখন ইলেকট্রনটা এদিকে যাচ্ছিল। এবারে যখন অ্যাকচুয়ালি ফোটনটা ফেলা হলো তখন ফোটনের সঙ্গে ইলেকট্রনের ধাক্কাধাক্কি হলো, ধাক্কাধাক্কির জন্য স্ক্যাটার ফোটনটা এদিকে যাচ্ছে আর ইলেকট্রনটা কিন্তু রিকয়েলড হয়ে গেল, অন্য দিকে গেল, এবং এই স্ক্যাটার ফোটনের ডিরেকশন আমার মাইক্রোস্কোপটাকে রাখলে আমি সেই মতো করে তার পজিশনটাকে দেখতে পারবো। অর্থাৎ পজিশনটাকে যখন আমি দেখতে চলেছি তখন কিন্তু তার মোমেন্টামটা অ্যাকচুয়ালি পাল্টে গেছে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে আমি যদি পজিশনটাকে এক্স্যাক্টলি দেখতে চাই তাহলে কিন্তু মোমেন্টামটাকে দেখতে গিয়ে আমি ভুল করে ফেলছি। আর এবার কথা হচ্ছে তাহলে আমি উল্টোটা করার চেষ্টা করি। লেটস সে আমি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটাকে কোনো রকম ভাবে ডিস্টার্ব করতে চাইছি না। তাহলে মোমেন্টামটাকে যদি আমি ডিস্টার্ব করতে না চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে এমন একটা ফোটন বা এমন একটা লাইট ইউজ করতে হবে যে লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম খুব কম, যাতে করে লাইট যখন পার্টিকেলটার উপরে পড়বে পার্টিকেলের মোমেন্টামটা কম ডিস্টার্ব হবে বা ডিস্টার্ব হবে না। তাহলে যদি লোয়ার মোমেন্টাম ওয়ালা ফোটন লাগে তার জন্য কিন্তু অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থটা কিন্তু খুব লঙ্গার হবে। অর্থাৎ লঙ্গার ওয়েভলেন্থে লাইট ইউজ যদি করি তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ফোটনের মোমেন্টাম খুব কম, অর্থাৎ যে পার্টিকেলটাকে আমি দেখতে চাইবো সে পার্টিকেলের মোমেন্টামের ডিস্টারবেন্স বা মোমেন্টামের চেঞ্জটা হচ্ছে খুব কম হবে। কিন্তু এদিকে যেটা অন্য সমস্যা হয়ে গেল সেটা হচ্ছে এই যে লঙ্গার ওয়েভলেন্থে লাইট ইউজ করলে যে মাইক্রোস্কোপ ইউজ করা হবে মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার খুব খারাপ হয়ে যাবে, অর্থাৎ পার্টিকেলটাকে আমি হেজি দেখবো, অর্থাৎ পার্টিকেলের পজিশনটাকে আমি অ্যাকুরেটলি মাপতে পারবো না। তার মানে কি দাঁড়ালো? তাহলে আগে আমি যেটা দেখলাম যে যদি আমি পজিশনটাকে এক্স্যাক্টলি দেখতে চাই তাহলে মোমেন্টামটা গন্ডগোল হয়ে যাচ্ছে, আর যদি আমি মোমেন্টামটাকে এক্স্যাক্টলি দেখতে চাই তাহলে পজিশনটাকে আমি অ্যাকুরেটলি দেখতে পাচ্ছি না। তাহলে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি? যেটা কনক্লুড করতে পারি সেটা হচ্ছে যে পজিশন এবং মোমেন্টাম দুটোকেই সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যাবে না। তাহলে এইখান থেকে আমি কিন্তু একটা আনসার্টেনিটি প্রিন্সিপালে বা আনসার্টেনিটি ইন দ্য ডিটারমিনেশন অফ পজিশন অফ মোমেন্টাম তার একটা নোশন বা তার একটা গেস পাচ্ছি। যেটা আমি আবার বলি যে যদি শর্টার ওয়েভলেন্থে লাইট ইউজ করা হয় তাহলে পজিশনটাকে এক্স্যাক্টলি মাপতে পারা যাবে, কিন্তু মোমেন্টামটা আনসার্টেন হয়ে পড়বে। আর যদি লঙ্গার ওয়েভলেন্থে লাইট ইউজ করি তাহলে মোমেন্টামটাকে আমি অ্যাকুরেটলি মেজার করতে পারবো, কিন্তু পজিশনটা আনসার্টেন হয়ে পড়বে। তাহলে এইখান থেকে আমি জাস্ট প্রথম যে কনক্লুশনটা এসে পৌঁছালাম সেটা হচ্ছে যে পজিশন এবং মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন।
তাহলে এই যে আলোচনাটা হলো সেটা হলো যে লাইট, যেটাকে মানুষ এতদিন ওয়েভ হিসেবে ভেবে আসতো, তার যে পার্টিকেল অ্যাসপেক্ট আছে সেইটা বেসিক্যালি আমাকে বাধ্য করছে পজিশন এবং মোমেন্টামটাকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন না মাপতে। এই একই জিনিস আমরা দেখতে পেতে পারি যদি পার্টিকেলের ওয়েভ অ্যাসপেক্ট নিয়ে আমরা আলোচনা করি। আর পার্টিকেলের ওয়েভ অ্যাসপেক্ট নিয়ে কথাবার্তা বলতে গেলে আমরা সাডেনলি ডি ব্রগলি ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির কথা বলবো। ডি ব্রগলি যেটা ভাবলেন যে লাইট, যেটাকে মানুষ এতদিন ওয়েভ হিসেবে ভাবতে পারতো, তার যদি পার্টিকেল ক্যারেক্টার থাকে, তাহলে পার্টিকেল লেটস ইলেকট্রন, তার কেন ওয়েভ ক্যারেক্টার থাকবে না। 1924 সালে ডি ব্রগলি যেটা বললেন যে ফর এভরি মুভিং পার্টিকেল দেয়ার ইজ অ্যান অ্যাসোসিয়েটেড ওয়েভ কল দ্য ম্যাটার ওয়েভ, wavelength associated to this particle is given by lambda equal to h over mb equal to h over p. This is the de Broglie's hypothesis. আচ্ছা, এবারে যে প্রশ্নটা স্বভাবতই আসে যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা, সেই ওয়েভটা কেমন হয়, অর্থাৎ ম্যাটার ওয়েভ যেটাকে আমি বলছি, সেই ম্যাটার ওয়েভটা অ্যাকচুয়ালি কেমন। সেটা কি জাস্ট প্লেন ওয়েভ, অর্থাৎ অর্ডিনারি ওয়েভ, যেটা আমরা জাস্ট অহরহ দেখতে অভ্যস্ত, এবং যে প্লেন ওয়েভ বা অর্ডিনারি ওয়েভে একটা ডেফিনাইট মোমেন্টাম থাকে। আচ্ছা, এবারে যদি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ বা ম্যাটার ওয়েভটাকে আমি জাস্ট একটা প্লেন ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম বলি, তাহলে মোমেন্টামটা সার্টেনলি ডেফিনাইট বা মোমেন্টামের আনসার্টেনিটি জিরো হয়ে গেল। কিন্তু এই যে প্লেন ওয়েভ, সেই প্লেন ওয়েভ কেমন দেখতে না, এই প্লেন ওয়েভ কমপ্লিটলি ডিলোকালাইজ, অর্থাৎ একটা পার্টিকেল যেটা অ্যাকচুয়ালি লোকালাইজ, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা যদি একটা প্লেন অর্ডিনারি ওয়েভ হয়, তাহলে সেই ওয়েভটা হয়ে গেলে কমপ্লিটলি ডিলোকালাইজ। তার মানে এটা দাঁড়াচ্ছে তার পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। অর্থাৎ যেটা দাঁড়ালো যে যদি আমি জাস্ট দাবি করি যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভটা জাস্ট একটা প্লেন অর্ডিনারি ওয়েভ হ্যাভিং এ ডেফিনাইট মোমেন্টাম, তাহলে তার মোমেন্টামের আনসার্টেনিটিটা জিরো, কিন্তু পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেল, তার পজিশনের আনসার্টেনিটিটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেল। এবারে কেউ যদি মনে করে যে না, সে পজিশনটাকে লোকালাইজ চায়, অর্থাৎ পজিশনটা ডেফিনাইট হিসেবে মাপতে চায়, তাহলে ওয়ে আউট কি? একটা রাস্তা আছে যে যদি ওয়েভ দিয়ে পজিশনটাকে লোকালাইজ করতে হয় বা পজিশনটাকে সার্টেন করতে হয়, তাহলে ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস উইথ ডিফারেন্ট মোমেন্টাম তো সুপার পজিশন করতে হবে। এবার সুপার পজিশনের জন্য এমন একটা সিচুয়েশন হতে পারে যে তাদের এই কনস্ট্রাকটিভ ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের মধ্যে দিয়ে এমন একটা পার্টিকুলার পয়েন্ট পাওয়া যেতে পারে যেখানে রেজাল্টিং ওয়েভটা অ্যাকচুয়ালি পিকড হয়ে গেল। তাহলে যদি একটা ফিক্সড পয়েন্টে রেজাল্টিং ওয়েভটা পিকড হয়ে যায়, অর্থাৎ ডেল্টা ফাংশন টাইপে যদি তার ডিস্ট্রিবিউশনটা হয়, তাহলে এই পার্টিকুলার সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি পজিশনটা এক্স্যাক্টলি এই জায়গায় আছে, অর্থাৎ পজিশনটা ডেফিনাইট হয়ে গেছে। কিন্তু এই টাইপের ওয়েভ প্যাকেট পেতে গেলে আমাকে যেটা করতে হয়েছে, ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তো সুপার পজিশন নিতে হয়েছে। তার মানে এই যে পার্টিকেলটা যার পজিশনটা ডেফিনাইট কিন্তু এর মোমেন্টামটা কি সে সম্বন্ধে আমি কোনো কথা বলতে পারছি না, অর্থাৎ মোমেন্টামটা যা খুশি আরবিট্রারি হতে পারে। অর্থাৎ এই পার্টিকুলার কেসে আমি যেটা দেখতে পাচ্ছি যে যদি আমি পজিশনটাকে এক্স্যাক্টলি মাপতে চাই বা পজিশনের আনসার্টেনিটি জিরো করতে চাই, তাহলে মোমেন্টামের আনসার্টেনিটি কিন্তু টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে কি বোঝা গেল যে যেহেতু পার্টিকেলের ওয়েভ ক্যারেক্টার আছে, সেইখান থেকে আমি জাস্ট পরিষ্কার বুঝতে পারছি যদি আমি তার মোমেন্টামটাকে ফিক্স করতে চাই, তাহলে আমাকে প্লেন একটা অর্ডিনারি ওয়েভ ইউজ করতে হবে ডেফিনাইট মোমেন্টাম, এবং সেই ওয়েভটা কমপ্লিটলি ডিলোকালাইজ হয়ে যাচ্ছে বলে পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে যাচ্ছে। আবার উল্টো দিকে যদি কেউ মনে করে যে পজিশনটাকে অ্যাকুরেটলি মাপবে, তাহলে তাকে একটা ইনফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ তার সুপার পজিশন নিতে হবে, এবং তার জন্য পজিশনটা ফিক্সড হলো বলতে কিন্তু মোমেন্টামের আনসার্টেনিটি ইনফিনিটি হয়ে গেল, অর্থাৎ মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেল। তার মানে এটা দাঁড়ালো যে পজিশন এবং মোমেন্টামটাকে দুটোকেই সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যাচ্ছে না। তাহলে আলটিমেটলি কি করা হয়? আলটিমেটলি যেটা করা হয় সেটা হচ্ছে যে ফাইনাইট বাট লার্জ নাম্বার অফ প্লেনস ওয়েভ তার সুপারপজিশন নেওয়া হয়। নেওয়ার পরে আমরা যেটা পাই একটা ওয়েভ প্যাকেট, যে ওয়েভ প্যাকেটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পজিশনটা একটা রেঞ্জের মধ্যে লোকালাইজড, আর মোমেন্টামটাও যেহেতু অল্প কতকগুলো প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপারপজিশন নিয়েছে, সেই জন্য মোমেন্টামটা একটা সার্টেন রিজিয়নের মধ্যে থাকবে। অর্থাৎ অ্যাকচুয়ালি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড যে ওয়েভটা, তার যেমন পজিশন এবং মোমেন্টাম দুটোকেই সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন যেমন আমি মাপতে পারছি না, সেটা যেমন সত্যি, অ্যাট দ্য সেম টাইম তার পজিশন মোমেন্টাম দুটোই কমপ্লিটলি একদমই যা খুশি হয়ে গেল সেটাও সত্যি না। তার মানে এটা আবার এটা আমি রিপিট করছি, যেটা হচ্ছে যে যদি আমি কতগুলো ফাইনাইট নাম্বার অফ প্লেনস ওয়েভ উইথ ডিফারেন্ট মোমেন্টাম তার সুপার পজিশন নিই, তাহলে পজিশনটাকে আমি আরবিট্রারি প্রিসিশন মাপতে পারছি না, মোমেন্টামটাকে আমি আরবিট্রারি প্রিসিশন মাপতে পারছি না, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পজিশনটা কমপ্লিটলি আরবিট্রারি হয়ে গেল না, বা মোমেন্টামটা কমপ্লিটলি আরবিট্রারি
হয়ে গেল না। তো আমাকে এটা দাঁড়াচ্ছে যে যদি আমি পার্টিকেলের ওয়েভ অ্যাসপেক্টটাকে কনসিডার করি তাহলে সেখান থেকেও দেখানো যাচ্ছে যে পজিশন এবং মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। তার মানে এটা বোঝা গেল যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটিটাই কিন্তু ক্রুশিয়াল রোলটা প্লে করছে। লাইট যেটা ওয়েভ হিসেবে জানতাম তার পার্টিকেল ক্যারেক্টার আছে, সেইখান থেকে আমি জাস্ট দেখালাম যে পজিশন মোমেন্টামটাকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যাবে না। পার্টিকেল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার যদি আমি কনসিডার করি সেখান থেকে আমি দেখাতে পারলাম যে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারা যাবে না। আচ্ছা, এবারে বিজ্ঞানী বোর, হাইসেনবার্গ তারা কিছু রিয়েল এবং কিছু থট এক্সপেরিমেন্ট সাজেস্ট করেছিলেন যা দিয়ে তারা পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন মাপার চেষ্টা করেছিলেন, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে তারা ফেল করলেন। অর্থাৎ তারা এমন কোনো এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারলেন না বা এমন কোনো এক্সপেরিমেন্ট করা সম্ভব হলো না যেখানে পজিশন এবং মোমেন্টাম দুটোকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপা যায়। সেইখান থেকে হাইসেনবার্গ আলটিমেটলি যেটা কনক্লুড করলো সেটা হচ্ছে এই যে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল cannot be determined simultaneously with arbitrary precision. This is the Heisenberg uncertainty principle. পেপারটা 1925 29th জুলাই বেসিক্যালি পাবলিশ হয়েছিল। এটা ইন্টারনেটে পেপারটা অ্যাভেলেবেল। প্রথমে জার্মান ভাষায় লেখা হয়েছিল, এর ইংলিশ ট্রান্সলেশন পাওয়া যায়। তাহলে আমরা কি কোন জায়গায় এসে পৌঁছালাম? তাহলে আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এই যে দ্য মোর প্রিসাইজলি দ্য পজিশন ইজ ডিটারমাইন্ড, দ্য লেস প্রিসাইজলি দ্য মোমেন্টাম ইজ নোন ইন দিস ইনস্ট্যান্ট অ্যান্ড ভাইস ভার্সা। বা খুব সিম্পল ওয়েতে যে পজিশন অ্যান্ড মোমেন্টাম অফ এ পার্টিকেল ক্যানট বি ডিটারমাইন্ড সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রিসিশন। আচ্ছা, এবারে কথা হচ্ছে যে ঠিক আছে, পজিশন এবং মোমেন্টাম দুটোকেই সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রিসিশন মাপতে পারছি না, কিন্তু যদি আমি দুজনকেই একসাথে মাপতে চাই তাহলে কতটা অ্যাকিউরেটলি দুজনকে আমি একসাথে মাপতে পারবো? নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট শুড বি দ্য বেস্ট পসিবল সিচুয়েশন রিগার্ডিং দ্য সাইমালটেনিয়াস মেজারমেন্ট অফ পজিশন এন্ড মোমেন্টাম। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স। যদি ডেল্টা এক্স হচ্ছে আনসার্টেনিটি ইন পজিশন হয়, ডেল্টা পি এক্স যদি আনসার্টেনিটি ইন মোমেন্টাম হয়, তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর যে গুণফল তার মিনিমাম ভ্যালুটা কত? আচ্ছা, এখানে অনেক সময় একটা প্রশ্ন জাগতেই পারে যে আমি এটা জাস্ট বুঝতে পেরেছি যে পজিশনটাকে যত অ্যাকুরেটলি মোমেন্ট মাপতে পারবো চাইবো, মোমেন্টাম তত আনসার্টেন হয়ে পড়বে, বা অন্যদিকে মোমেন্টামটাকে যত প্রিসাইজলি আমি মাপতে চাইবো পজিশনটা তত ইমপ্রিসাইজ হয়ে যাবে। অর্থাৎ একজন বাড়লে আর একজন কমে, তাহলে একজন যদি বাড়ে তার মতো করে যদি আর একজন কমে, তাহলে এবার দুটোকেই আমি যদি বেস্ট পসিবল ওয়েতে দেখতে চাই তাহলে আমি দু জায়গা দিয়ে যেতে পারি। এক হচ্ছে যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এদের যোগফলের মিনিমাম ভ্যালুটা কত সেটা আমি ভাবতে পারি, অথবা ডেল্টা এক্স ডেল্টা পি এক্স তাদের গুণফলের মিনিমাম ভ্যালুটা কত সেটা নিয়ে আমি ভাবতে পারি। আচ্ছা, যেহেতু ডেল্টা এক্স ডেল্টা পি এক্স তাদের ডাইমেনশনালি তারা ডিফারেন্ট কোয়ান্টিটি, তাহলে এই যোগটা করার যা সিম্পলি কোনো মানে থাকে না, তাই তো? অর্থাৎ ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এই যোগটা কিন্তু ডিফাইন্ড না, কারণ তারা তাদের দুটো ডিফারেন্ট ডাইমেনশন। আর ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এর কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি ডাইমেনশনাল অ্যাডভান্টেজ আছে। আমরা উইলসন সমারফিল্ড কোয়ান্টাইজেশন রুল বা আরো কিছু করতে গিয়ে সেটা দেখেছিলাম যে যে সকল এক্স এবং পি এক্স তাদের যে ডাইমেনশনের গুণফল এটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ডাইমেনশনের সঙ্গে সমান। এবং এই 1900 থেকে 1925 সাল পর্যন্ত এই 25 বছর ধরে আমরা দেখেছি যেখানে কোনো সমস্যা তৈরি হয়েছে তখন কিন্তু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট সেখানে অ্যাপিয়ার করেছে। অর্থাৎ সবকিছু এই প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট যেটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, তার একটা ইম্পর্টেন্ট রোল থাকে। সেই জন্য ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এই যোগফলটাকে মিনিমাইজ না করে আমরা বেসিক্যালি ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এই গুণফলটাকে মিনিমাইজ করার চেষ্টা করছি। এছাড়া আমরা পরপর করে এটা দেখবো যে একটা মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ার বা ইত্যাদি নিয়ে যখন কথাবার্তা বলা হবে তখন বেসিক্যালি এই ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স তাদের অ্যাকচুয়ালি একটু ইনভার্স রিলেশনস আছে। হ্যাঁ, অর্থাৎ ওয়েভলেন্থের সঙ্গে বা মাইক্রোস্কোপের যে হাফ অ্যাঙ্গেল থিটার সঙ্গে ডেল্টা এবং ডেল্টা পি এক্স ইনভার্স রিলেশনস আছে। সেই জন্য যে গুণ করলে যে যে জিনিসটা পাওয়া যাবে সেটা অ্যাকচুয়ালি মোর ইউজফুল কোয়ান্টিটি হবে দেন ডেল্টা এক্স ডেল্টা পি এক্স যোগ করার বদলে। এবারে এই যে ডেল্টা এক্স এবং ডেল্টা পি এক্স দুটোকে যদি সাইমালটেনিয়াসলি আমি এক্স্যাক্টলি মাপতে চাই তার জন্য বা কতটা এক্স্যাক্টলি মাপা যেতে পারে তার জন্য হাইসেনবার্গের বিখ্যাত গামা রে মাইক্রোস্কোপ, সেটা আমরা একটু আলোচনা বা অ্যানালাইজ করার চেষ্টা করছি। আসলে হাইসেনবার্গ যেটা চেয়েছিলেন সেটা হচ্ছে যে কোন একটা পার্টিকেলের পজিশনটাকে অ্যাকিউরেটলি দেখতে চেয়েছিলেন।
আচ্ছা, আমরা অলরেডি আলোচনা করেছি যদি পজিশনটাকে অ্যাকুরেটলি দেখতে হয় তাহলে এমন একটা মাইক্রোস্কোপ ইউজ করতে হবে যেটা শর্টার ওয়েভলেন্থের লাইট ইউজ করে। তো তখন শর্টেস্ট ওয়েভলেন্থের লাইট মানেই হচ্ছে গামা রে। তাহলে গামা রে ছিল হচ্ছে একটা লাইট যার ওয়েভলেন্থ জানা রেডিয়েশন গুলোর মধ্যে শর্টেস্ট, সেই কারণে তিনি গামা রে মাইক্রোস্কোপের কথা বললেন। আচ্ছা, এখানে একটা জিনিস বলে নিই যে হাইসেনবার্গের সময় এটা কিন্তু ছিল একটা থট এক্সপেরিমেন্ট, অর্থাৎ যে এক্সপেরিমেন্টের কথা আমরা বলবো সেই এক্সপেরিমেন্টে অ্যাকচুয়ালি পারফর্ম করা তখন সম্ভব হয়নি, কারণ গামা রে মাইক্রোস্কোপ তখন ছিল না। কিন্তু এই থট এক্সপেরিমেন্ট হচ্ছে কিছু এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টগুলো হচ্ছে ফিজিক্সের সমস্ত ল ওবে করবে, কিন্তু জাস্ট ইনস্ট্রুমেন্টাল ইনএবিলিটি বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট সেই সময় অতটা হয়নি বলে হয়তো এক্সপেরিমেন্টটা করা সম্ভব হয়নি, কিন্তু ভবিষ্যতে এক্সপেরিমেন্টটা করা সম্ভব হয়েছে। অর্থাৎ বেসিক্যালি আমরা যে কোনো এক্সপেরিমেন্টই যখন বলি সেই এক্সপেরিমেন্টগুলো কিন্তু প্রথম স্টেজে কিন্তু থট এক্সপেরিমেন্টের পর্যায়েই থাকে, অর্থাৎ আমাকে মাথার মধ্যে ভেবে নিতে হয় যে কি করলে কি হতে পারে, তারপরেই অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টটাকে করা হয়। কিন্তু হাইসেনবার্গের সময় এটা কিন্তু থট এক্সপেরিমেন্টের স্টেজেই ছিল। আগে তিনি যেটা করছেন যে একটা মাইক্রোস্কোপ দিয়ে কোন একটা পার্টিকুলার পার্টিকেল তার পজিশন, লেটস সে এই যে পজিশনটা, সেই পজিশনটাকে এক্স্যাক্টলি দেখতে চাইছেন। লেটস সে এটা হচ্ছে এক্স ডিরেকশন, এই পার্টিকুলার পজিশনটাকে তিনি অ্যাকিউরেটলি দেখতে চাইছেন। তার জন্য তিনি একটা মাইক্রোস্কোপ ইউজ করছেন যে মাইক্রোস্কোপের হাফ অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এবং যে একটা ল্যামডা ওয়েভলেন্থের লাইট ইউজ করছে, এবং ল্যামডা স্যাটেলাইট যে গামা রে রেডিয়েশনের জাস্ট ওয়েভলেন্থ। আচ্ছা, এই পজিশনটাকে যখন অ্যাকিউরেটলি দেখতে চাইবো, যে কতটা অ্যাকিউরেটলি দেখতে চাইবো সেটা, যে তাকে দেখতে পারবো, সেটা মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারের উপর নির্ভর করে। তাহলে এই আনসার্টেনটি ইন দ্য মেজারমেন্ট অফ পজিশন সেটা বেসিক্যালি মাইক্রোস্কোপের রেজলিউশন পাওয়ারের অর্ডারে, যেটা বেসিক্যালি ল্যামডা বাই সাইন থিটা। ল্যামডা হচ্ছে যে লাইটটাকে ইউজ করা হচ্ছে বা যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটি ইউজ করা হচ্ছে তার ওয়েভলেন্থ, আর থিটাটা হচ্ছে এই হাফ অ্যাঙ্গেলটা। আজ এবারে কথা হচ্ছে যে যখন জাস্ট কোন একটা মাইক্রোস্কোপ থেকে লাইটটা কনভার্জ হয়ে পজিশনের উপরে ফোকাসড হলো, তখন সে কি মোমেন্টাম নিয়ে পার্টিকেলটাকে ধাক্কা দিল। আমরা জানি যে যদি ফোটনের ওয়েভলেন্থ ল্যামডা হয় তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা। আর এবারে যদি আমি এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম নিয়ে কথা বলি, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এই এক্স ডিরেকশন বরাবর পার্টিকেলের মোমেন্টামটা যতটা চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে পি এক্স, যেটা বেসিক্যালি পি সাইন থিটা, অর্থাৎ এইচ ওভার ল্যামডা সাইন থিটা। আচ্ছা, এই যে মোমেন্টামটা, যেটা পার্টিকেলের এই যে মোমেন্টাম যে পার্টটা এসে গেল পি এক্স, যেটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। আমার ইন্টেনশন ছিল শুধুমাত্র পজিশনটাকে আমি অ্যাকুরেটলি দেখতে চাইবো, মোমেন্টামটাকে ডিস্টার্ব না করে, কিন্তু দেখতে দেখতে গেলেই দেখতে পাচ্ছি যে ফোটনের সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টামটা পার্টিকেলের মোমেন্টামটাকে পাল্টে দিচ্ছে। তাহলে এই যতখানি মোমেন্টাম পাল্টে দিল অ্যালং দ্য এক্স ডিরেকশন, সেটাই অ্যাকচুয়ালি পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি ইন মোমেন্টাম অ্যালং দ্য এক্স ডিরেকশন। এবং সেটা কত? ডেল্টা পি এক্স, সেটা বেসিক্যালি এইচ ওভার ল্যামডা ইন্টু সাইন থিটা। তারপরে এটা দেখতে পাওয়া গেল যে পজিশনের আনসার্টেনটি ল্যামডা বাই সাইন থিটা, মোমেন্টামের আনসার্টেনটি এইচ ওভার ল্যামডা ইন্টু সাইন থিটা, এবার এই দুটোকে যদি গুণ করে ফেলা যায় তাহলে ডেল্টা পি এক্স হয়ে গেল অফ দ্য অর্ডার অফ এইচ। তার মানে বোঝাতে যাচ্ছে যে পজিশন এবং মোমেন্টাম এই দুটোকে যখন আমি সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি ফ্রিকোয়েন্সি মাপতে চাইবো, তখন আনসার্টেনটি প্রোডাক্ট যেটা, অর্থাৎ পজিশনের আনসার্টেনটি ডেল্টা এক্স এবং মোমেন্টামের আনসার্টেনটি ডেল্টা পি এক্স, তাদের গুণফলটা অফ দ্য অর্ডার অফ এইচ। এখানে কিন্তু আমরা জাস্ট অর্ডার নিয়ে কথাবার্তা বলছি, অ্যাকিউরেট তার ভ্যালু কত সেইটা নিয়ে এখনো জাস্ট কথা বলছি না। আর এবার একটা জিনিস বলি, যে কেউ কেউ ভাবতেই পারে যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স দিস ইজ অফ দ্য অর্ডার অফ এইচ। এইচ তো ভীষণ স্মল একটা নাম্বার, যার ভ্যালু হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। কিন্তু খেয়াল রাখবেন যে এই এইচটা কিন্তু কখনো নেগলেক্ট করার চেষ্টা করবেন না। এই নেগলেক্ট করাটা খুব কশাসলি করতে হয়। মানে মানে বেসিক্যালি মানে হয়তো কোন একটা স্মল কোয়ান্টিটি কোন একটা ইনস্ট্যান্ট আমি নেগলেক্ট করতে পারছি, কখনো পারছি না। সবসময় জিনিসটা নির্ভর করে কার রেফারেন্সে আমি এটাকে ছোট বলছি বা বড় বলছি। কোয়ান্টামের সমস্ত বিউটি লুকিয়ে আছে এইচ এর মধ্যে। এইচ ছেড়ে দিলে তো সবই চলে গেল। তো এইচ এখান থেকে কোন রকম ভাবে নেগলেক্ট করা যাবে বা ছাড়া যাবে না। মানে বেসিক্যালি এরকম মজা করে বলা যেতে পারে আর কি। ধরুন আমি একটা মুদির দোকানে একটা 1010 টাকার কোন একটা জিনিস কিনেছি, আর দোকানদারকে 10 টাকা না দিলে দোকানদার ইউজুয়ালি কিছু বলে না, 10 টাকা ছেড়ে দেয় আর কি। কিন্তু আমি যদি জাস্ট কোন একজন ফেরিওয়ালার কাছ থেকে বা লজেন্স যিনি বিক্রি করছেন তার কাছ থেকে জাস্ট 10টা 1 টাকা দামের লজেন্স কেনার পরে আর টাকা না দিয়ে চলে যাব মনে করি, আমি বলি যে না এই যে মুদির দোকানদার 10 টাকা ছেড়ে দিল, তাই তুমিও 10 টাকা ছেড়ে দাও, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ 1010 টাকার রেসপেক্টে 10 টাকা নেগলিজিবলি স্মল, কিন্তু 10 টাকার রেসপেক্টে 10 টাকা নেগলিজিবলি স্মল নয়। আর পার্টিকুলারলি যখন আমি প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলবো, তখন তো সার্টেনলি এটাকে নেগলেক্ট করার কোনো কোশ্চেনই নেই।
তাহলে আমরা এখান থেকে যেটা দেখাতে পারলাম সেটা হচ্ছে এই যে লাইট তার যে পার্টিকেল ক্যারেক্টার আছে তার সঙ্গে যে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম আছে, সেই মোমেন্টামটা থাকার জন্য সেখান থেকে জাস্ট বোঝা গেল, মানে গামা রে মাইক্রোস্কোপ থেকে জাস্ট বোঝা গেল ডেল্টা এক্স ডেল্টা পি অফ দ্য অর্ডার অফ এইচ। আর এবার আমরা পার্টিকেলের যে ওয়েভ ক্যারেক্টার আছে সেইখান থেকে জাস্ট দেখাবো যে ডেল্টা এক্স ডেল্টা পি অফ দ্য অর্ডার অফ এইচ। তার জন্য ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট, যেটা 1927-এ করা হয়েছিল, সেই ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্টগুলো নিয়ে কথা বলি। সিঙ্গেল স্লিট ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট আছে, ডাবল স্লিট ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট আছে। আমরা ডিবগলিজ ওয়েভ পার্টিকেল ডুয়েলিটির কনটেক্সটে ডাবল স্লিট ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট নিয়ে অলরেডি কথাবার্তা বলেছিল। এখানে আমরা যে সিঙ্গেল স্লিট ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট নিয়ে কথাবার্তা বলছি। Suppose a beam of electron is moving along the x direction with well defined momentum p, অর্থাৎ এই যে স্লিটটা যার উইথ হচ্ছে a, এর মধ্য দিয়ে ইলেকট্রন যাচ্ছে, যে উইথটা ইলেকট্রন যাচ্ছে যার উইথটা আমি জাস্ট এখানে a বলেছি, এবং সেই ইলেকট্রনের ডেফিনিট মোমেন্টাম আছে সেটা হচ্ছে p. If this beam is made to pass through a slit of width a, then the y coordinate of the position of an electron passing through the slit is determined to an accuracy delta y. Delta y হচ্ছে lambda by sin theta equal to a. আর এবারে কথা হচ্ছে যে তার মোমেন্টামটা আমি কত অ্যাকুরেটলি এখন মাপতে পারবো। আচ্ছা, এখানে একটা কিন্তু বলে নিই, সার্টেনলি হচ্ছে এ যত ছোট হবে, অর্থাৎ স্লিটের উইথ যত ছোট হবে, পজিশনটাকে আমি তত অ্যাকুরেটলি মাপতে পারবো। আচ্ছা, এবারে তাহলে মোমেন্টামের আনসার্টেনিটিটা কি? Since the electron is most likely to be found within the central peak of the diffraction pattern, the uncertainty in the knowledge of y component of the momentum of the electron is delta py, which is equal to p sin theta. আচ্ছা, p sin theta, পিটা হচ্ছে h ওভার ল্যামডা, আর sin theta আমি অলরেডি এখান থেকে যদি ল্যামডা বাই sin theta a হয়ে যাচ্ছে, তাহলে এখানে বসালে এটা হয়ে গেল h ওভার a। এখানে থিটা ইজ দ্য অ্যাঙ্গুলার ডেভিয়েশন করেসপন্ডিং টু দ্য ফার্স্ট মিনিমাম, অর্থাৎ এই যে প্রথম মিনিমাম, সেই মিনিমাম সেইখানে যে অ্যাঙ্গুলার ডেভিয়েশন যেটা, সেইটা এখানে উল্লেখ করা হয়েছে। স্মলার দ্য উইথ অফ দ্য স্লিট, লেসার দ্য অ্যাকুরেসি অফ দ্য ওয়াই কম্পোনেন্ট অফ দ্য মোমেন্টাম। অর্থাৎ আমরা এখানে যেটা বুঝতে পারলাম যে এ যত বড় হবে আনসার্টেনিটি ইন দ্য পজিশন তত বেশি হবে, আর এখানে এ যত বড় হবে আনসার্টেনিটি ইন দ্য মোমেন্টাম তত কম হবে। এবার এই দুটো ইকুয়েশন থেকে যদি ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই করি, তাহলে ওটা হলো ডেল্টা ওয়াইটা অফ দ্য অর্ডার অফ এ, ডেল্টা পি ওয়াই অফ দ্য অর্ডার অফ এইচ ওভার এ কেটে গেল, অফ দ্য অর্ডার অফ এইচ হয়ে গেল। অর্থাৎ আমি দেখতে পেলাম যে সিঙ্গেল স্লিট ইলেকট্রন ডিফ্র্যাকশন এক্সপেরিমেন্ট করে, অর্থাৎ ইলেকট্রনের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ ক্যারেক্টার আছে, সেখান থেকে আমি দেখাতে পারলাম যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স বা ডেল্টা ওয়াই ডেল্টা পি ওয়াই দিস ইজ অফ দ্য অর্ডার অফ এইচ, মানে এভরিথিং সেটা অফ দ্য অর্ডার অফ এইচ। আর এবারে আমরা পরবর্তীকালে যখন কোয়ান্টাম মেকানিক্স বেশ কিছুটা শিখে যাব, অপারেটর অ্যালজেব্রা শিখে যাব, সেখান থেকে সোয়ার্জ ইনইকুয়ালিটি, অপারেটর অ্যালজেব্রা ইত্যাদি দিয়ে আমরা এটা দেখাতে পারবো, সেটা হচ্ছে যে অ্যাকচুয়াল যে রিলেশনটা সেটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি দিস ইজ অফ দ্য অর্ডার, দিস ইজ গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। এখানে আমরা যা শুধুমাত্র অর্ডার নিয়ে কথাবার্তা বলেছি অফ দ্য অর্ডার অফ এইচ, কিন্তু অ্যাকচুয়ালি ওটা গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। তাহলে এই অপারেটর অ্যালজেব্রা এই পার্টটা ঠিক এই মুহূর্তে বলা আমাদের পক্ষে উচিত হবে না, কারণ আলটিমেটলি এর যে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের যে প্রুফ, জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের প্রুফটার জন্য কিন্তু আমাকে বেশ কিছুটা মেকানিক্স জানতে হবে, অপারেটর অ্যালজেব্রা জানতে হবে, হ্যাঁ, কমিউটেশন রিলেশনস গুলো জানতে হবে। সেখান থেকে আমি বলে দিতে পারবো যে ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। তার মানে এই ইকুয়েশনটা একটুখানি ভালো করে মাথায় রাখার দরকার আছে। সেটা হচ্ছে যে যদি এক্স ডিরেকশন বরাবর পজিশনের আনসার্টেনিটি ডেল্টা এক্স হয় এবং ওই ডিরেকশন বরাবরই মোমেন্টামের আনসার্টেনিটি ডেল্টা পি এক্স হয়, তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই 2। আর এখানে আমরা জাস্ট শুধুমাত্র এক্স ডিরেকশন বরাবর পজিশন বা মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলেছি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে এই যে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এই জিনিসগুলো, এইটাকে আমি মানে ঠিক কিভাবে মেজার করবো ইন দ্য সেন্স যে মানে হয়তো আমরা যখন কোন একটা পজিশনের আনসার্টেনিটি বা মোমেন্টামের আনসার্টেনিটি দেখি, সেটাকে ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করার রাস্তাটা কি? কারণ কোয়ান্টাম মেকানিক্সের পরবর্তীকালে আমরা দেখব সবকিছু প্রবাবিলিস্টিক বা স্ট্যাটিস্টিক্যাল হয়ে যাওয়ার জন্য, তাহলে ডেল্টা এক্সটা ইজ অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টেড বাই দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন।
এবং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোমেন্টাম, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জিনিসটা, এইটা আমাদের হয়তো এই ম্যাথামেটিক্যাল প্রিলিমিনারির মধ্যে আমরা এটা বলবো, মানে আমরা হয়তো 2-3টে ক্লাসের পরে কোয়ান্টাম মেকানিক্সের জন্য যে ম্যাথামেটিক্সটা লাগে সেটা আমরা ইন্ট্রোডিউস করবো। সেখানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানে কি, ভ্যারিয়েন্সের মানে কি ইত্যাদি নিয়ে বলা যেতে পারে। ফর দ্য টাইম বিং আমি ছাত্রদেরকে অনুরোধ করবো যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের যে লেকচার সিরিজ চলছে সেখানে লেকচার 2তে আমরা ম্যাথামেটিক্স ফর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নিয়ে আলোচনা করেছি। সেখানে কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর ভ্যারিয়েন্স নিয়ে কিন্তু কিছু কথাবার্তা বলা হয়েছে। ফর দ্য টাইম বিং তারা ওটা দেখে নিতে পারে। আর আমরা কোয়ান্টাম মেকানিক্সে ঢোকার আগে আবার কিছু ম্যাথামেটিক্স নিয়ে কথাবার্তা বলবো, সেখানে ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিশন বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মোমেন্টাম কি সেটাকে জাস্ট বলা যাবে। তাহলে আমরা ফিরে আসি, সেটা হচ্ছে ম্যাথামেটিক্যালি আনসার্টেনটি ইন পজিশন সেটা ডিটারমাইন্ড হচ্ছে, সেটাকে এক্সপ্রেস করা যায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পজিশন দিয়ে। এটাকে এইরকম ভাবে এক্সপ্রেস করা যায় √(x² অ্যাভারেজ মাইনাস x অ্যাভারেজের স্কোয়ার। এবার x অ্যাভারেজ কেমন করে ডিটারমাইন করতে হয়, x² অ্যাভারেজ কেমন করে ডিটারমাইন করতে হয়, সেটা কিন্তু কোয়ান্টাম মেকানিক্স তার উত্তর দেবে। ক্লাসিক্যাল মেকানিক্সও আমি x এর অ্যাভারেজ বা x² অ্যাভারেজ বের করা ফ্রম দ্য কনসেপ্ট অফ প্রবাবিলিটি আমরা করব, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে ক্লাসিক্যাল মেকানিক্সে যেমন করে x অ্যাভারেজ বা x² অ্যাভারেজ বের করা হয় এবং তার যে ভ্যালু বেরোয়, কোয়ান্টাম মেকানিক্স কিন্তু অন্যরকম ভাবে বেরোয়। কোয়ান্টাম মেকানিক্সে পস্টুলেট 4 আছে, যে পস্টুলেট 4 থেকে কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবলের অ্যাভারেজ ভ্যালু কি করে বের করতে হয় সেটাকে শেখানো হবে। যাকে ফর দ্য টাইম বিং কমপ্লিটনেসের জন্য আমরা জাস্ট বলছি যে আনসার্টেনটি ইন পজিশন, যেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পজিশন, যেটা √(x² অ্যাভারেজ মাইনাস x অ্যাভারেজের স্কোয়ার। ঠিক একই রকম ভাবে আনসার্টেনটি ইন মোমেন্টাম, যেটা বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন মোমেন্টাম, দিস শুড বি মোমেন্টাম হুইচ ইজ √(px² অ্যাভারেজ মাইনাস px অ্যাভারেজের স্কোয়ার। এবং সেইখান থেকে আমরা যেটা দেখাতে পারবো যে সিগমা x সিগমা px ইজ অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2। অর্থাৎ আমরা এখানে যেমন দেখাচ্ছিলাম যে ডেল্টা x ডেল্টা px গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, এখানে ডেল্টা x হ্যাজ বিন রিপ্লেসড বাই সিগমা x, ডেল্টা px হ্যাজ বিন রিপ্লেসড বাই সিগমা px। সেখান থেকে আমরা পেলাম সিগমা x সিগমা px গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2। আর এবারে যেটা বলছিলাম যে যে এই যে আনসার্টেনটি প্রিন্সিপালটা বলা হচ্ছে সেটা কাদের জন্য অ্যাপ্লিকেবল, অর্থাৎ এটা কি শুধুমাত্র x ডিরেকশন বরাবর পজিশন, x ডিরেকশন বরাবর মোমেন্টাম সেটার জন্য অ্যাপ্লিকেবল? আমি কি এরকম বলতে পারি যদি x ডিরেকশন বরাবর পজিশনটাকে আর y ডিরেকশন বরাবর মোমেন্টামটাকে আমি সাইমালটেনিয়াসলি আরবিট্রারিলি মাপতে চাই, তাহলে মাপতে পারবো কি পারবো না? তা সেটা সম্বন্ধে খুব কেয়ারফুল একটা ধারণা থাকতে হবে। সেটা হচ্ছে এই যে যে পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপালটা কিন্তু অ্যাপ্লিকেবল ফর ক্যানোনিক্যাল পেয়ার। অর্থাৎ আমি যদি কোন একটা জেনারেলাইজ পজিশন কোঅর্ডিনেট ভাবি এবং তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট ভাবি, তবেই তাদেরকে সাইমালটেনিয়াসলি উইথ আরবিট্রারি প্রেডিকাট মাপা যাবে না। যদি পজিশন কোঅর্ডিনেটকে x বলা হয়, তার করসপন্ডিং ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট কিন্তু px, বা পজিশন কোঅর্ডিনেট যদি y বলা হয়, তার ক্যানোনিক্যাল মোমেন্টাম কোঅর্ডিনেট কিন্তু py, ইত্যাদি ইত্যাদি। তার মানে এটা দাঁড়াবে যে সিগমা x সিগমা px গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, সিগমা y সিগমা py গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, সিগমা z সিগমা pz গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2। ঠিক একই রকম ভাবে যদি রেডিয়াল পার্ট অফ পজিশন এবং রেডিয়াল পার্ট অফ মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলি, সিগমা r সিগমা pr গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2। অ্যাঙ্গুলার পজিশন অ্যাঙ্গুলার মোমেন্টাম নিয়ে কথাবার্তা বলতে গেলে সিগমা থিটা সিগমা পি থিটা গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2, বা ইন আদার ওয়ে সিগমা ফাই সিগমা l গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2। তার মানে এখানে বুঝতে হচ্ছে এক্স পিএস তার ক্যানোনিক্যাল পেয়ার, আর পিআর ক্যানোনিক্যাল পেয়ার, ওয়াই পিজেড জেড পিজেড এসব ক্যানোনিক্যাল পেয়ার। কিন্তু যদি পজিশন এবং মোমেন্টাম গুলো ক্যানোনিক্যাল না হয় বা কনজুগেট কোয়ান্টিটি না হয়, তাহলে কিন্তু তাদের কোনো আনসার্টেনটি থাকবে না এবং তাদেরকে সাইমালটেনিয়াস উইথ আরবিট্রারি প্রেডিকাট মাপা যেতে পারে। যেমন সিগমা এক্স সিগমা পিওয়াই গ্রেটার ইকুয়াল টু h cos বাই 2। অর্থাৎ আমি যদি এক্স ডিরেকশন বরাবর পজিশনটাকে মাপতে চাই, ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্টামটাকে মাপতে চাই, তাহলে কিন্তু ইট ইজ পসিবল টু ডিটারমাইন দ্য পজিশন অ্যালং দ্য এক্স ডিরেকশন অ্যান্ড মোমেন্টাম অ্যালং দ্য ওয়াই ডিরেকশন সাইমালটেনিয়াসলি। Similarly, sigma x sigma pz greater equal to 0, sigma y sigma px greater equal to 0. Similarly, sigma y sigma pz sigma z sigma px sigma z sigma py সব greater equal to 0। তার মানে বুঝতে হবে যে যে ক্যানোনিক্যাল পেয়ার ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার নিয়ে আমরা পরে আরো ডিটেলে আলোচনা করব, যেখানে কমিউটেশন ব্র্যাকেট নিয়ে যখন আমরা কথাবার্তা বলবো তখন দেখবো যে ক্যানোনিক্যাল পেয়ার অ্যাকচুয়ালি কি কি বৈশিষ্ট্য হবে করে। আর ক্লাসিক্যাল মেকানিক্সে ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ার সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আমরা কোয়ান্টাম মেকানিক্স শুরুর আগে ক্লাসিক্যাল মেকানিক্স নিয়ে একটা লেকচার দেবো, সেখানে এই ক্যানোনিক্যাল বা কনজুগেট কোয়ান্টিটি নিয়ে খুব ডিটেল আলোচনা করা হবে। এবং হ্যামিল্টনিয়ান ফর্মালিজমে এই ক্যানোনিক্যাল পেয়ারের কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল আছে। আমরা এবারে জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল নিয়ে দু চারটে কথাবার্তা বলবো।
আর জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এই জিনিসটা এই মুহূর্তে হয়তো ছাত্রদের বুঝতে খুব অসুবিধা হবে, কারণ জেনারেল হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালে আমি কিছু কিছু সিম্বল বা নোটেশন ইউজ করব যেগুলো অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স কিছুটা এগিয়ে যাওয়ার পরে, অ্যাটলিস্ট কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ পস্টুলেট পর্যন্ত হয়ে যাওয়ার পরে এটা নিয়ে কথাবার্তা বলা উচিত। কিন্তু যা কমপ্লিটনেসের জন্য যে আমি এটা বলছি, এটা ঠিক আছে, বুঝতে পারা গেলে ভালো, বুঝতে না পারা গেলেও কোনো অসুবিধা নেই। কারণ আমরা 2-4টে ক্লাসের পরে যখন কোয়ান্টাম মেকানিক্স যে পার্টটা, অপারেটর অ্যালজেব্রা পার্টটা, হারমিশন অপারেটর, কমিউটেশন ব্র্যাকেট, এগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলবো। তারপরে এটাকে আমরা জাস্ট প্রুভও করবো ফ্রম দ্য কনসেপ্ট অফ সোয়ার্জ ইনইকুয়ালিটি। আচ্ছা, যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যদি এ এবং বি দুটো ক্লাসিক্যাল অবজারভেবল হয় এবং এ ক্যাপ এবং বি ক্যাপ তাদের রেসপেক্টিভ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর হয়, তাহলে সিগমা এ সিগমা বি আমি লিখতে পারি হুইচ ইজ গ্রেটার ইকুয়াল টু এ বি কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু বাই টোয়াইস আই। এই কমিউটেটর কি, তার অ্যাভারেজের মানে কি, এগুলো কিন্তু আমাদের পরবর্তীকালে আমরা খুব ডিটেল আলোচনা করব। আচ্ছা, এবারে যদি একটা ক্যানোনিক্যাল পেয়ার হয়, যেমন অ্যাজ ফর এক্সাম্পল এক্স পি এক্স বা ওয়াই পি ওয়াই বা জেড পি জেড ইত্যাদি ইত্যাদি, তাহলে এই এ বি কমিউটেটরটা, সেই কমিউটেটর নন জিরো হয়। আজ ফর এক্সাম্পল আমি যদি এটাকে এক্স ভাবি আর বিটাকে পি এক্স ভাবি, তাহলে এক্স পি এক্স এই যে কমিউটেটরটা তার অ্যাকচুয়ালি ভ্যালু বেড়ে হচ্ছে আই এইচ কস, অর্থাৎ সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এক্স পি এক্স কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই। এক্স পি এক্স এই কমিউটেটরটা সেটা বেসিক্যালি আই এইচ কস বেরোয়, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্স যেটা পড়লে এটা আমি জাস্ট ডিরাইভ করে দেখাতে পারবো। তাহলে তাহলে যেটা দাঁড়ালো সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার ইকুয়াল টু আই এইচ কস বাই টোয়াইস আই। আই হচ্ছে √1 আই আই কেটে গেল, সেখান থেকে সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2। আচ্ছা, আমি হয়তো এখানে ম্যাথামেটিক্যালি একটু স্লপি কথা বললাম, যে আইটাকে √1 না বলে বলা ভালো আই স্কোয়ার ইকুয়াল টু -1। যাকে সেটা হচ্ছে সিগমা এক্স সিগমা পি এক্স হচ্ছে গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হয়ে গেল, যেটা আমাদের চেনা যে হাইসেনবার্গের যে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল, সেটা আমরা পেয়ে গেলাম। ঠিক একই রকম ভাবে যদি সিগমা ওয়াই সিগমা পি ওয়াই করি, এখানে ওয়াই পি ওয়াই কমিউটেটর হবে, ওয়াই পি ওয়াই কমিউটেটর টু আই এইচ স্কোয়ার। সিমিলারলি সিগমা জেড সিগমা পি জেড করলো, সেটা গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই 2 হবে। কিন্তু যদি আমি এটাকে ভাবি হচ্ছে এক্স আর বিটাকে ভাবি পি ওয়াই, অর্থাৎ এক্স ডিরেকশন বরাবর পজিশন এবং ওয়াই ডিরেকশন বরাবর মোমেন্টাম নিয়ে যদি আমি কথাবার্তা বলি, তাহলে সিগমা এক্স সিগমা পি ওয়াই দিস শুড বি গ্রেটার ইকুয়াল টু এক্স পি ওয়াই কমিউটেটর তার অ্যাভারেজ ভ্যালু ডিভাইডেড বাই টোয়াইস আই। আর এক্স পি ওয়াই এই যে কমিউটেটরটা, সেইটার ভ্যালু অ্যাকচুয়ালি জিরো হয়ে যায়, মানে এটা আমরা পরে দেখাবো আর কি, যে এক্স পি ওয়াই এই কমিউটেটর অ্যাকচুয়ালি জিরো। তো জিরো হয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি সিগমা এক্স সিগমা পি ওয়াই গ্রেটার ইকুয়াল টু জিরো হয়ে গেল। অর্থাৎ এর আগে যে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল যেগুলো আমরা পেয়েছিলাম, সেগুলো জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা দেখিয়ে দিতে পারছি। আচ্ছা, এবারে এই যে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপালগুলো আমরা দেখলাম, এগুলো ঠিক ঠিক কিনা, কারণ আমরা তো বেসিক্যালি ম্যাথামেটিক্যাল যে পার্টগুলো সেগুলো তো আমরা ডিরাইভ করছি না। মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যখন বলা হয়েছে সেটা কিছুটা কোয়ালিটেটিভলি বলা হয়েছে, কিন্তু জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আমরা খুব অ্যাকিউরেটলি সিগমা এক্স সিগমা পি এক্স এর ভ্যালু কি বা সিগমা এক্স সিগমা বি, হ্যাঁ, সেটা অ্যাকচুয়ালি কি সেটা পরিষ্কার দেখতে পাই। কিন্তু যাকে একটুখানি জাস্ট বুঝে নেওয়ার দরকার হবে, বা আমরা কিছু মডেল প্রবলেম থেকে জাস্ট বুঝে নিতে চাইছি যে আদৌ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল স্যাটিসফাইড হচ্ছে কি হচ্ছে না। আর তার জন্য আমি দুটো এক্সাম্পল এখানে দিচ্ছি, যে এক্সাম্পলগুলো বুঝতে এখন একটু অসুবিধা হবে, কারণ আবার আমি বারবার বলছি যে এই যে সকাল এক্স অ্যাভারেজ পি এক্স অ্যাভারেজ এক্স স্কোয়ার অ্যাভারেজ পি এক্স স্কোয়ার অ্যাভারেজ, এইগুলোকে ক্যালকুলেট করার জন্য কোয়ান্টাম মেকানিক্সে একটা অন্য রেসিপি আছে, যেটা পস্টুলেট 4 থেকে আসে। তো যখন সেগুলো আমরা করব তখন এটা আরো পরিষ্কার হবে, কিন্তু কমপ্লিটনেসের জন্য আমরা এটা দেখতে চাইছি যে আনসার্টেনিটি প্রিন্সিপালটা পার্টিকুলার বক্স প্রবলেম বা বা হারমোনিক অসিলেটর প্রবলেম, এদের ক্ষেত্রে আদৌ অ্যাপ্লিকেবল হচ্ছে কিনা। তাহলে এই যে পার্টিকুলার বক্স প্রবলেম, এই প্রবলেমটা আমরা আগে অলরেডি অনেকবার আলোচনা করেছি, যে একটা ফ্রি পার্টিকেল অফ মাস এম, যেটা একটা বক্স যার মধ্যে কনফাইন, বক্সের বাইরে পার্টিকেলটা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে এটাই হচ্ছে ফ্রি পার্টিকেল প্রবলেম, যেটা কনফাইন ইন এ বক্স। এই পার্টিকুলার পার্টিকেলের ক্ষেত্রে বক্স লেন্থ যদি এল হয়, তাহলে সেখান থেকে আমরা দেখাতে পারি যে এক্স অ্যাভারেজ হচ্ছে L/2 আর এক্স স্কোয়ার অ্যাভারেজ L² / 3 ইন্টু 1 - 3/2 পাই স্কোয়ার এন স্কোয়ার। পি এক্স অ্যাভারেজ জিরো, কারণ এখানে পার্টিকেলটা ফ্রি বলে বোথ ডিরেকশনস আর ইকুয়ালি প্রবাবল, সেখানে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয়, অ্যাভারেজ মোমেন্টাম জিরো হয়ে যায়। আর পি এক্স স্কোয়ার অ্যাভারেজ খুব ইজিলি ক্যালকুলেট করে দেখানো যায় n²h²/4l²। তাহলে এর ক্ষেত্রে আমি সিগমা এক্স ক্যালকুলেট করে নিলাম, সিগমা পি এক্স ক্যালকুলেট করে নিলাম, এবং সিগমা এক্স সিগমা পি এক্স যেটা হয়ে গেল এরকম একটা কোয়ান্টিটি।
আচ্ছা, এবারে এই যে কোয়ান্টিটিটার মিনিমাম ভ্যালু যদি আমি বের করতে চাই, পরিষ্কার যেটা দেখতে হবে যে এন এর যে মিনিমাম ভ্যালু সেই এন ইকাল টু ওয়ান সেটাকে জাস্ট বসাতে হবে। এন ইকাল টু ওয়ান বসালে পরিষ্কার যেটা হলো যে সিগমা এক্স সিগমা পি এক্স ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দেন এইচ কস বাই টু হলো। অর্থাৎ সিগমা এক্স সিগমা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা কিন্তু এইচ কস বাই টু হলো না, ইভেন মিনিমাম ভ্যালুটাও হচ্ছে এইচ কস বাই টু এর থেকে বেশি হলো। যাকে এটা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল যেটা বলে যে সিগমা এক্স সিগমা পি এক্স গ্রেটার ইকাল টু এইচ কস বাই টু, অর্থাৎ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা এটা কোনো রকম ভাবে ভায়োলেট করলো না। আর এবার আমরা চলে আসছি সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে। এই পার্টিকুলার প্রবলেমের ক্ষেত্রে যদি আমি এক্স অ্যাভারেজ ক্যালকুলেট করি সেটা জিরো বেড়ে এক্স স্কোয়ার অ্যাভারেজ এটা, পি এক্স অ্যাভারেজ জিরো, পি এক্স স্কোয়ার অ্যাভারেজ এটা। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পজিশন ক্যালকুলেট করলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোমেন্টাম দিস শুড বি সিগমা পি এক্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মোমেন্টাম ক্যালকুলেট করলাম এবং দুটোকে বসিয়ে দিলে এটা দাঁড়াচ্ছে যে সিগমা এক্স সিগমা পি এক্স ইজ অ্যাকচুয়ালি এন প্লাস হাফ এইচ ক্রস। এন এর ভ্যালু এখানে জিরো থেকে স্টার্ট হয়, ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, এন এর ভ্যালু জিরো বসিয়ে দিলে আমি যেটা দেখতে পাচ্ছি যে সিগমা এক্স সিগমা পি এক্স অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, অর্থাৎ সিগমা এক্স সিগমা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা কিন্তু এই পার্টিকুলার কেসে এইচ ক্রস বাই টুই হচ্ছে। তাহলে এখান থেকে একটা জেনারেল কনক্লুশন আমরা পৌঁছাতে দেখাইছি। তাহলে এই যে পার্টিকুলার কেসটাতে সিগমা এক্স সিগমা পি এক্স সেটা গ্রেটার দ্যান এইচ সিগমা এক্স সিগমা পি এক্স এর মিনিমাম ভ্যালুটাও ইভেন এইচ ক্রস বাই টু এর থেকে বেশি হলো, কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে হারমোনিক অসিলেটর প্রবলেমের ক্ষেত্রে সিগমা এক্স সিগমা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা কিন্তু এইচ ক্রস বাই টু হচ্ছে। তাহলে কখন সিগমা এক্স সিগমা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা এইচ ক্রস বাই টু হবে, অর্থাৎ যদি এরকম কোনো স্টেট পাওয়া যায় যার জন্য আনসার্টেনিটি প্রোডাক্টকে নিয়ে মিনিমাম ভ্যালুটা এইচ ক্রস বাই টু, তাকে বলা হচ্ছে মিনিমাম আনসার্টেনিটি স্টেট। মোস্ট অফ দ্য কেসে মিনিমাম মোস্ট অফ দ্য কেসে সিগমা এক্স সিগমা পি এক্স এর যে গুণফলের যে মিনিমাম ভ্যালুটাও ইভেন এইচ ক্রস বাই টু এর থেকে বেশি হয়, কিন্তু হারমোনিক অসিলেটর একটা স্পেশাল কেস যে পার্টিকুলার কেসে সিগমা এক্স সিগমা পি এক্স এর মিনিমাম ভ্যালুটা অ্যাকচুয়ালি এইচ ক্রস বাই টু হচ্ছে। আচ্ছা, এবারে এই যে মিনিমাম আনসার্টেনিটি স্টেট, এই মিনিমাম আনসার্টেনিটি স্টেট সম্বন্ধে দু একটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলা যায়। সেটা হচ্ছে এই যে হারমোনিক অসিলেটর যখন আমরা আলোচনা করব তখন দেখবো তার গ্রাউন্ড স্টেটের যে ওয়েভ ফাংশন, যে ওয়েভ ফাংশনটা এরকম দেখতে, অর্থাৎ এইটা যদি প্লট করা হয় পরিষ্কার এটা গাউসিয়ান নেচার। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যে এই সিম্পল হারমোনিক অসিলেটরের গ্রাউন্ড স্টেটের জন্য আনসার্টেনিটি প্রোডাক্টটা যে এইচ ক্রস বাই টু হচ্ছে, তার সঙ্গে এই ওয়েভ ফাংশনটা গাউসিয়ান ইন নেচার এর কিন্তু ভীষণ একটা সম্পর্ক আছে। আমরা জেনারেলাইজ কোয়ান্টাম মেকানিক্যাল প্রিন্সিপাল থেকে জাস্ট আলটিমেটলি দেখাতে সমর্থ হবে সেটা হচ্ছে এই যে যদি কোনো একটা মিনিমাম আনসার্টেনিটি স্টেট হয় সেটা অবশ্যই গাউসিয়ান হবে, বা ইন আদার ওয়ে যদি কোনো একটা গাউসিয়ান স্টেট হয় তাহলে তার জন্য আনসার্টেনিটি প্রোডাক্টটা হচ্ছে এইচ ক্রস বাই টু হবে। অর্থাৎ আমি জাস্ট কনক্লুড করতে পারি দ্য নেসেসারি ইন সাফিসিয়েন্ট কন্ডিশন ফর এ স্টেট টু বি দ্য মিনিমাম আনসার্টেনিটি স্টেট ইজ দ্যাট ইট মাস্ট বি গাউসিয়ান। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা যখন কোয়ান্টাম মেকানিক্স পড়বো সেই কোয়ান্টাম মেকানিক্স এটাকে জাস্ট প্রুভ করার চেষ্টা করবো। তাহলে কি বলছি না, সিগমা এক্স সিগমা পি এস গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু, যেটা বেসিক্যালি হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সিগমা এক্স সিগমা পি এক্স এর গুণফলের যে মিনিমাম ভ্যালুটা, এই মিনিমাম ভ্যালুটাও মোস্ট অফ দ্য কেসে অ্যাকচুয়ালি এইচ ক্রস বাই টু এর থেকে বেশি হয়। এইচ ক্রস বাই টু হতে পারে অনলি ইন সাম ফিউ কেসেস যেখানে স্টেটটা গাউসিয়ান ইন নেচার, যেটা আমরা সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে গ্রাউন্ড স্টেটে দেখতে পাই। আচ্ছা, এবারে আমরা একটু অন্য রকমের আনসার্টেনিটি প্রিন্সিপালে চলে আসছি, যেটা বেসিক্যালি এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল। যদি এনার্জির আনসার্টেনিটি ডেল্টা ই বলা হয় এবং টাইমের আনসার্টেনিটি ডেল্টা টি বলা হয়, তাহলে জাস্ট দেখানো যায় যে ডেল্টা ই ডেল্টা টি ইজ অ্যাকচুয়ালি গ্রেটার ইকুয়াল টু এইচ ক্রস বাই টু। আচ্ছা, এখানে একটা কথা বলি যে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে অনেকে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালকে ডিরাইভ করে ফেলে, কিন্তু সেই ডিরাইভেশনটা ঠিক না। এই পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল কোনো রকম ভাবে ডিরাইভ করা যায় না। যে ডেরিভেশনগুলো নর্মাল টেক্সট বইকে দেখানো থাকে বা অর্ডিনারি বইকে দেখানো থাকে সেটা কিন্তু ফল্টি ডেরিভেশন, ভুল ডেরিভেশন। এটা করার চেষ্টা না করাই ভালো। কারণ কি, কারণ এখানে এই ডেল্টা ই এর মানেটা ঠিক ঠিক কোনো প্রবলেম নেই। যেমন আমরা ডেল্টা এক্স মানে বেসিক্যালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এ, যেটা রুট ওভার অফ এক্স স্কোয়ার অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ স্কোয়ার। সিমিলারলি ডেল্টা ই অর্থাৎ সিগমা ই, যেটা বেসিক্যালি রুট ওভার অফ ই স্কোয়ার অ্যাভারেজ মাইনাস ই অ্যাভারেজ দ্য স্কোয়ার। অর্থাৎ এই যে ই, এটা একটা ডাইনামিক্যাল ভেরিয়েবল, তার একটা প্রপার কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর আছে যেটা হচ্ছে হ্যামিল্টনিয়ান অপারেটর, সেটা হচ্ছে এইচ। কিন্তু টাইম সেটা কোনো ডাইনামিক্যাল ভেরিয়েবল না, সেটা একটা প্যারামিটার। টাইমের সকল কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নেই।
অর্থাৎ আমি যখন আনসার্টেনটি টাইম নিয়ে কথাবার্তা বলছি, ডেল্টা টি মানে সিগমা টি ইকুয়াল টু রুট ওভার অফ টি স্কয়ার অ্যাভারেজ মাইনাস টি অ্যাভারেজ স্কয়ার, এরকম ভাবে আমি বের করতে লিখতে পারবো না। কারণ এখানে আমরা টাইম মানে টাইমের চেঞ্জ বোঝে, অ্যাবসলিউট টাইম বলে কিছু হয় না। টি এর অ্যাভারেজ বের করতে পারবো, টি স্কয়ার অ্যাভারেজ বের করতে পারবো, কারণ টি এর করসপন্ডিং কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর নেই। সেই জন্যে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল হ্যাজ এ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং ফ্রম দ্য পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল। এখানে ডেল্টা টি, যেটা স্পেকট্রোস্কোপির কনটেক্সট থেকে বলা হয়, ডেল্টা টি হচ্ছে অ্যাভারেজ লাইফ টাইম অফ এ পার্টিকুলার এনার্জি লেভেল। অর্থাৎ আমি কোন একটা এনার্জি লেভেল থেকে আরেকটা এনার্জি লেভেলে যখন ট্রানজিশন নিয়ে কথাবার্তা বলবো, তখন ওই এনার্জি লেভেল একটা উইথ কনসিডার করতে হয়, যে উইথটা বেসিক্যালি ডেল্টা ই, আর ওই উইথটা অ্যাকচুয়ালি নির্ভর করে যে ওই যে করসপন্ডিং স্টেটটা, সেই স্টেটটা অ্যাভারেজ লাইফ টাইম টাউ এর উপরে, এবং সেইখান থেকে ন্যাচারাল উইথ বা ব্রডেনিংটা আমরা এক্সপ্লেন করতে পারি। আর কোয়ান্টাম মেকানিক্স বেশ কিছুটা শিখে নেওয়ার পরে, হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশন বা এরেনফেস ইকুয়েশন অফ মোশন ইত্যাদি শেখার পরে আমরা আলটিমেটলি দেখব যে ডেল্টা টি ইজ দ্য অ্যামাউন্ট অফ টাইম ইট টেক্স দ্য এক্সপেকটেশন ভ্যালু অফ এ ক্লাসিক্যাল অবজারভেবল এ টু চেঞ্জ বাই ওয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। অর্থাৎ এ যদি কোনো একটা ক্লাসিক্যাল অবজারভেবল হয়, তাহলে তার যে চেঞ্জ ডিএটা, সেটা যখন সিগমা এর সঙ্গে সমান হবে, তখন যে করসপন্ডিং টাইমটা, সেটাই হয়ে যাচ্ছে ডেল্টা টি। এবং এখানে যেটা আমরা দেখব যে ডেল্টা টিটা কিন্তু জাস্ট কোন ভেরিয়েবল নিয়ে কথাবার্তা বলছে, অর্থাৎ এ, তার উপর নির্ভর করে। এবং এর যে ডেরিভেশন, সেটা এরেনফেস ইকুয়েশন অফ মোশন এবং হাইসেনবার্গ ইকুয়েশন অফ মোশন থেকে আসে, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্স শেষের দিকে পস্টুলেট 5 এর পরে যখন এরেনফেস ইকুয়েশন অফ মোশন নিয়ে কথাবার্তা বলবো, তখন শিখবো, যেখানে অ্যাকচুয়ালি কোন একটা ক্লাসিক্যাল অবজারভেবল অ্যাভারেজের টাইম, যে টাইম ভেরিয়েশন, সেটাকে দেখতে হয়। তাহলে জাস্ট একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, যে এনার্জি টাইম আনসার্টেনটি প্রিন্সিপাল হ্যাজ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং ফ্রম দ্য পজিশন মোমেন্টাম আনসার্টেনটি প্রিন্সিপাল। আচ্ছা, এবারে আমরা জাস্ট একটা জিনিস নিয়ে আলোচনা করতে চাইছি, সেটা হচ্ছে এই যে এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল যেটা সর্বত্রই আছে, তাহলে কখন এই হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা সিগনিফিক্যান্ট, কখন এটা নয়। আমরা এই জিনিসটা বারবার বলেছি যে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ইন কোয়ান্টাম ওয়ার্ল্ড। মাইক্রোস্কোপিক or subatomic world is controlled by the Heisenberg uncertainty principle. এবং কোয়ান্টাম মেকানিক্সের যে বিউটি, তার পিকুইলিটি, যে স্ট্রেঞ্জ বিহেভিয়ার, সবটাই কিন্তু দাঁড়িয়ে আছে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের উপরে। আচ্ছা, এবারে যেমন আমরা লাস্ট লেকচারে বলেছিলাম যে ওয়েভ পার্টিকেল ডুয়েলিটি নিয়ে যখন কথাবার্তা বলেছি সমস্ত পার্টিকেলের সঙ্গেই কিন্তু অ্যাসোসিয়েট একটা ওয়েভ আছে। তাহলে এবারে সমস্ত পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভ থাকলেও সেই ওয়েভ ক্যারেক্টারটা আমি সর্বত্র দেখতে পাচ্ছি না কেন, বা ওয়েভ ক্যারেক্টারের ম্যানিফেস্টেশনটা সবসময় দেখতে পাওয়া যাচ্ছে না কেন। সেখানে যেটা বলা হয়েছিল সেটা হচ্ছে এই যে এখানে একটা কম্পারিজনের ব্যাপার ছিল, যে পার্টিকেলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ওয়েভের ওয়েভ লেন্থ, অর্থাৎ ডি ব্রগলি ওয়েভ লেন্থ, তার সঙ্গে আমাকে কম্পেয়ার করতে হয়েছিল সিস্টেম সাইজের। যদি ডি ব্রগলি ওয়েভ লেন্থ সিস্টেম সাইজের তুলনায় অনেক অনেক ছোট হয়ে যায়, তখন ওয়েভ ক্যারেক্টারটাকে নিয়ে মাথা ঘামানো দরকার থাকে না। ঠিক একই রকম ভাবে আনসার্টেনটি প্রিন্সিপাল, সেই আনসার্টেনটি প্রিন্সিপাল সেটা সর্বত্র আছে, কিন্তু তার যে ম্যানিফেস্টেশনটা সেটা খুব প্রমিনেন্ট হয় পার্টিকুলারলি ইন দ্য মাইক্রোস্কোপিক অর সাবঅ্যাটমিক ওয়ার্ল্ড। কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র মাইক্রোস্কোপিক ওয়ার্ল্ডেই ম্যানিফেস্টেশনটা আছে, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডের নেই। দেয়ার আর হিউজ এক্সাম্পল যেটা যে ফেনোমেননটা বেসিক্যালি ম্যাক্রোস্কোপিক ফেনোমেনন, কিন্তু সেই ম্যাক্রোস্কোপিক ঘটনাটা ফেনোমেননটা ঘটছে ডিউ টু হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। আমি যদি জাস্ট সিম্পলি এরকম কোশ্চেনগুলোকে করি যে সলিড কেন ইনকম্প্রেসেবল, এটা কি সবটাই ক্লাসিক্যাল অরিজিন? না, মোটেই না। সলিডকে যদি ফার্দার আমি কম্প্রেস করতে চাই, দেয়ার শুড বি পাউলিস রিপালশন। এই পাউলিস রিপালশন কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের প্রিন্সিপাল, যেটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের উপরে দাঁড়িয়ে আছে। তাহলে সলিড কেন ইনকম্প্রেসেবল, তার কারণ তাহলে আমি কি বলবো? দিস ইজ নট দ্য ক্লাসিক্যাল রিজন। এই আনসার্টেনটি প্রিন্সিপাল কিন্তু এর ব্যাকগ্রাউন্ডে আছে। ঠিক একই রকম ভাবে যখন বোস আইনস্টাইন কনডেনসেট কেন তৈরি হয় জিজ্ঞেস করি, কেন সুপার ফ্লুইডিটি দেখতে পাওয়া যায়, কেন সুপার কন্ডাক্টিভিটি দেখতে পাওয়া যায়, সব ঘটনাগুলি ম্যাক্রোস্কোপিক ফেনোমেনা, কিন্তু সেই ম্যাক্রোস্কোপিক ফেনোমেনানে কিন্তু আনসার্টেনটি প্রিন্সিপালের একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল আছে। এছাড়া আমরা মানে আরো অনেক এক্সাম্পল এরকম খুঁজলে পাবো যেখানে হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ক্রুশিয়াল রোল প্লে করে। যদি আমরা ফাইনম্যানের লেকচার সিরিজ ভলিউম 3-তে দেখি, তিনি একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বা ইম্পর্টেন্ট স্টেটমেন্ট দিয়েছেন, সেটা এরকম। আমি জাস্ট এটা রিড আউট করছি, এটা ভলিউম 3-তে ফাইনম্যান লেকচার্স অন ফিজিক্স, সেখানে দেখতে পাওয়া যাবে। So we now understand why we do not fall through the floor. As we walk
our shoes with their mass of atoms push against the floor with its mass of atoms. In order to coax the atoms close together, the electrons would be confined to smaller space. But by the uncertainty principle, their momentum would have to be higher on the average, and that means high energy. This resistance of atomic compression is a quantum mechanical effect and not a classical effect. তাহলে কি বলা হচ্ছে না, আমরা যখন একটা ফ্লোরের উপর দিয়ে হেঁটে যাচ্ছি তখন আমাদের জুতো বা পায়ের অ্যাটমগুলোর সঙ্গে ফ্লোরের অ্যাটমের জাস্ট কলিশন হচ্ছে। এবারে আমি যখন এই চাপটাকে দিচ্ছি, যদি পাটা দেবে যেতে গেলে আমাকে কি করতে হচ্ছে না, বেসিক্যালি অ্যাটমগুলোকে যে স্কোয়াশ হতে হচ্ছে, অর্থাৎ তাদেরকে কম্প্রেস হতে হচ্ছে। এবার যখনই সে কম্প্রেসটা হতে চাইবে তখন যেটা হচ্ছে যে ইলেকট্রনগুলো একটা ছোট জায়গার মধ্যে আসতে হবে। তাহলে তার মানে পজিশনের আনসার্টেনিটিকে জাস্ট কমাতে হবে। পজিশনের আনসার্টেনিটি কমাতে চাইলে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে যদি ডেল্টা পি এক্স গ্রেটার ইকুয়াল টু এইচ কস বাই, তাহলে ডেল্টা পি এক্স খুব বড় হতে হবে, অর্থাৎ মোমেন্টামের আনসার্টেনিটি প্রচন্ড বেড়ে যেতে হবে, অর্থাৎ মোমেন্টাম বেড়ে যেতে হবে। আর মোমেন্টাম বেড়ে গেলে পি স্কোয়ার বাই টোয়াইস এম, অর্থাৎ কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। এই কাইনেটিক এনার্জি বেড়ে যাবে, যেটাই আলটিমেটলি একটা রেজিস্টিভ ফোর্স বা রেজিস্ট্যান্স দেবে। সেই জন্য আমি জাস্ট হেঁটে যেতে পারবো। তাহলে যেটা বোঝা গেল যে জাস্ট ইভেন মানে ফাইনম্যান যেটা বলছেন আর কি, জাস্ট ইভেন আমরা একটা ফ্লোরের উপর দিয়ে হেঁটে যাওয়াতেও হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের রোল আছে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স ইজ এভরিওয়্যার, হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল এভরিওয়্যার। এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র মাইক্রোস্কোপিক বা সাবঅ্যাটমিক ওয়ার্ল্ডেই হচ্ছে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল আছে, ম্যাক্রোস্কোপিক ওয়ার্ল্ডে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল নেই। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা একটা ইন্ট্রিনজিক প্রিন্সিপাল, যেটা সর্বত্র আছে, শুধু তার ম্যানিফেস্টেশনটা মাইক্রোস্কোপিক পার্টিকেল বা সাবঅ্যাটমিক পার্টিকেলের ক্ষেত্রে হচ্ছে ভীষণ ভীষণ ড্রামাটিক, ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে সর্বত্র নয়। তার মানে এই নয় যে ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের সমস্ত বিহেভিয়ার ব্যাখ্যা করতে গেলে আমার ক্লাসিক্যাল মেকানিক্স সবটা চলে যাবে, আনসার্টেনিটি প্রিন্সিপাল সেখানে কোনো রোল নাই। অনেক ঘটনা আছে যেখানে আমি জাস্ট বললাম এই যে ফ্লোরের উপর দিয়ে হেঁটে যাওয়া, কেন সলিড কম্প্রেসেবল, বোস-আইনস্টাইন কন্ডেনসেশন, সুপার ফ্লুইডিটি, সুপার কন্ডাক্টিভিটি, এই সমস্ত ক্ষেত্রেই কিন্তু হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল একটা ইম্পর্টেন্ট রোল আছে, যেটাকে মাথায় রাখার দরকার আছে। তাহলে আমরা এখন পর্যন্ত কি পড়লাম? We have discussed the Heisenberg position momentum uncertainty principle and has given justification how wave particle duality leads to this principle. আমাদের প্রথম পার্টে বেসিক্যালি আমরা এই জায়গাটাই মেনলি ফোকাস করেছি যে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালটা কি এবং হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল কেন আছে সেইটার কারণ খুঁজতে গিয়ে আমরা দেখেছিলাম যে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিটাই আসল কারণ। এবারে লাইটের পার্টিকেল ক্যারেক্টার বা পার্টিকেল ওয়েভ ক্যারেক্টার দুটো জায়গা দিয়ে যে আমরা দেখতে পেরেছিলাম যে কেন পজিশন এবং মোমেন্টামটাকে সাইমালটেনিয়াসলি আরবিট্রারি ফিজিক্যাল মাপতে পারা যাচ্ছে না। আমরা জেনারেলাইজ হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কন্টেক্সটে বলেছিলাম যে এই আনসার্টেনিটি প্রিন্সিপালের যে কোনো ক্যানোনিক্যাল বা কনজুগেট পেয়ারের ক্ষেত্রেই সত্যি। আর আমরা আরেকটা আনসার্টেনিটি প্রিন্সিপালের কথা বলেছিলাম যেটা এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল, যে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপালটা পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে একটু আলাদা, যেটাকে এক ফুটিংয়ে দেখা উচিত না অনেক বইয়ে, যেখানে পজিশন মোমেন্টাম আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে এনার্জি টাইম আনসার্টেনিটি প্রিন্সিপাল ডিরাইভ করে, সেই ডেরিভেশনটা ঠিক না। এখানে ডেল্টা টি এর কমপ্লিটলি একটা ডিফারেন্ট মিনিং আছে, সেটাকে বুঝতে হবে। তাহলে আমরা হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের জাস্ট প্রিন্সিপালসটা বললাম, অর্থাৎ কনসেপ্টটাকে বললাম, এর ভীষণ ডিপ কনসিকুয়েন্সেস আছে, হিউজ কনসিকুয়েন্সেস, হিউজ অ্যাপ্লিকেশনস আছে। এর নেক্সট দুটো লেকচারে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল পার্ট বি এবং পার্ট সিতে আমরা এই হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের কনসিকুয়েন্সেস এবং তার টেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশন নিয়ে কথাবার্তা বলবো। আজকে এই পর্যন্ত থাক। থ্যাংক ইউ।